হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাপ্টার চেজার্স। আজকে আমরা করব ক্লাস 10 এর 2 নম্বর লেসন অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের অঙ্কগুলোর 17 ও 18 দাগের অঙ্ক। এটা আমাদের ইউটিউব ভিডিওর পার্ট 5। এর আগে আরো 4টা পার্ট করানো আছে এবং সেগুলোকে প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। আজকের ক্লাসটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাসটা কমপ্লিট হওয়ার পর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। এরপর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের প্রথম অঙ্ক অর্থাৎ 17 দাগের অঙ্ক। Chapter Chasers. আমরা প্রথমে করবো 17 দাগের অঙ্কটা। তো চলো দেখে নিই অঙ্কটাতে কি বলেছে। অঙ্কটাতে বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1280 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। অঙ্কটাতে বলেছে রেখা দিদির কাছে 10,000 টাকা সঞ্চয় করা আছে। এই 10,000 টাকার মধ্যে কিছু টাকা একটা ব্যাংকে রাখেন এবং বাকি টাকাটা তিনি আর একটা ব্যাংকে রাখেন এবং এই প্রথম ব্যাংকের ক্ষেত্রে তিনি সুদ পাবেন 6% হারে এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তিনি সুদ পাবেন 7% হারে এবং এই টাকাটা রেখা দিদি রেখেছে 2 বছরের জন্য এবং 2 বছর পরে তিনি মোট 1280 টাকার সুদ পাচ্ছেন। তাহলে আমাকে প্রশ্ন করেছে যে তিনি কোন ব্যাংকে কত টাকা করে রেখেছেন। তাহলে আমরা তো জানি না কোন ব্যাংকে কত টাকা রেখেছেন। আমাদের এখানে আমরা কি কি পাচ্ছি, দুটো ব্যাংক আছে, দুটো সুদের হার পাচ্ছি আর মোট সুদ পাচ্ছি আর মোট টাকাটা পাচ্ছি, কিন্তু কোন ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা আমরা জানি না। তাহলে আমরা ধরে নেব যে একটা ব্যাংকে x টাকা রেখেছেন। আর একটা কথা, একটা ব্যাংকে যদি x টাকা রাখেন তাহলে অপর ব্যাংকে কত রাখবেন। যেখানে আমরা মোট টাকা 10,000 টাকা, একটা ব্যাংকে যদি x টাকা রাখেন অপর ব্যাংকে নিশ্চয়ই রাখবেন 10,000 বিয়োগ x। তাহলে কি লিখবো, তাহলে আমরা লিখে দিলাম ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা। তাহলে রেখা দিদি যদি প্রথম ব্যাংকে x টাকা জমা রাখেন দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখবেন, তাহলে আমরা লিখে নেব ও দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন। আমার তো মোট টাকা 10,000 টাকা, তাহলে আমরা বলতে পারি একটা ব্যাংকে যদি x টাকা থাকে তাহলে অপর ব্যাংকে কত থাকবে 10,000 বিয়োগ x। 10,000 বিয়োগ x টাকা। আমাকে অঙ্কটাতে মোট সুদ বলে দিয়েছে। মোট প্রাপ্ত সুদ হচ্ছে রেখা দিদির 1280 টাকা, যেটা দুটো ব্যাংক থেকেই পাচ্ছে, কিন্তু কোন ব্যাংকে কত টাকা সুদ পাচ্ছে সেটা তো আমরা জানি না। তাহলে দুটো ব্যাংকের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে সুদের পরিমাণটা বের করে নেব। লিখলাম প্রথম ব্যাংকের ক্ষেত্রে প্রথম ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমার আসল কত, আসল টি। আমরা এখানে দেখো লিখেছি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা, তাহলে আমার আসল হচ্ছে এখানে x টাকা, তাই তো। তারপর সময়, সময়কে আমরা টি দিয়ে ডিনোট করি। সময় কত, তারপরে আসল হলো, সময় হলো, তারপর সুদের হার, সুদের হার যাকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট, আমরা আর দিয়ে ডিনোট করি, যার ভ্যালুটা হচ্ছে 6%। তারপর কি আছে মোট সুদ, মোট সুদ এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, যার ভ্যালু আমরা বের করব, আমরা জানি না, তাহলে আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন দেব। এবার কি লিখবো, আমরা জানি, আমরা জানি
আমরা কি জানি না আই মানে ইন্টারেস্ট সমান সমান পি গুণ আর গুণ টি বাই 100, টি বাই 100। এবার আই এর মান তো আমরা জানি না, বের করবো, তাহলে আই থেকে আমরা আই কে রাখলাম, তারপরে পি, দেখো পি এর জায়গায় আছে এক্স, তার মানে এক্স লিখে নিলাম। তারপর আছে আর, দেখো আর এর মান আছে 6%, তাহলে আর এক্স গুণ 6, তারপরে গুণ আছে, গুণ বসালাম। টি, দেখো টি এর মান আছে 2, তাহলে আমরা 2 বসালাম। নিচে কত আছে 100 হলো। আমরা এদিকে একটা বা বসে নিই, বা পরের লাইনে বা। এখানে দেখো x গুণ 6 গুণ 2 আছে, দেখো 6 দুগুণে 12, 12 কে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে কত হবে 12x, আর নিচে আছে 100। তাহলে আমরা এক্ষেত্রে মানে প্রথম ব্যাংকের ক্ষেত্রে বলতে পারি ইন্টারেস্টের পরিমাণটা হচ্ছে 12x বাই 100 টাকা। তাহলে এই x টাকার উপরে আমরা সুদ পাচ্ছি কত প্রথম ব্যাংকে 12x বাই 100 টাকা। ক বছরে না 2 বছরে। এবার আমরা বের করব দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কতটা সুদ পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে নিলাম দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, দ্বিতীয় ব্যাংক ক্ষেত্রে। আচ্ছা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আমার আসল কত, আমার আসল পি, তার ভালো আছে দেখো দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 10,000 বিয়োগ x টাকা, তো আমি এটা এখানে লিখে দেবো 10,000 বিয়োগ x টাকা। আবার সময় কত বছর, সময় টি, তার ভ্যালু হচ্ছে 2 বছর। এবার আসল হলো, সময় হলো, তারপরে কি আছে সুদের হার, সুদের হার যাকে আমরা আর দিয়ে ডিনোট করি, তার ভ্যালু কত না 7%। এবার আমরা কি বের করব মোট সুদ, মোট সুদ আই। এই আইটা আমরা বের করব জানি না, আমরা এখানে কি দেব জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা কি লিখবো, আমরা জানি, আমরা জানি। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি যে আই ইকুয়াল টু পি গুণ আর গুণ টি বাই 100, তাই তো। তাহলে দেখো আমরা তো আই এর ভ্যালুটা বের করবো, তাহলে আই এর জায়গায় আইটাকে রাখবো, সমান সমান এখানে পি, পি এর ভ্যালু কত হচ্ছে 10,000 বিয়োগ x, আমরা লিখে নিই 10,000 বিয়োগ x। তারপর দেখো গুণ আছে, গুণ বসালাম, এখানে আছে আর, দেখো আর এর ভ্যালু হচ্ছে 7%, তাহলে আমরা 7 বসালাম। তারপর আবার গুণ দেওয়া আছে গুণ, আচ্ছা নিচে দাগটা দিয়ে নিই। তারপর এখানে টি, টি এর ভ্যালু কত হচ্ছে 2 বছর, এখানে 2 বসালাম, এখানে একটা বা দিয়ে দিলাম। এবার দেখো পরের লাইনে বা আই ইকুয়াল টু, দেখো এখানে আছে 7 দুগুণ, আচ্ছা নিচে 100 হবে, বসিয়ে নিলাম। আচ্ছা এখানে দেখো 7 দুগুণে 14, এই 14 দিয়ে যদি আমি এটাকে পুরোটাকে গুণ করি তাহলে কত হবে, 14 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 14, 14 দিয়ে যদি আমি 14 কে 14, তারপর 4টে শূন্য আছে বসিয়ে দেবো, 1 2 3 4 বিয়োগ 14 কে x দিয়ে গুণ করলে কত হবে 14x বাই 100। তাহলে আমার আই এর মানটা বের হলো 1,40,000 বিয়োগ 14x বাই 100। এটা আবার লিখে নিই, আই সমান সমান 1,40,000 বিয়োগ 14x বাই 100। তাহলে আমরা এখন প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণ আগে বের করে নিয়েছি, যেখানে মোট সুদের পরিমাণ হচ্ছে 12x বাই 100। এখন আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণটা বের করে নিলাম, যেখানে সুদের পরিমাণ বের হলো 1,40,000 বিয়োগ 14x বাই 100। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করণীয় হচ্ছে, দেখো আমাকে বলেছে রেখা দেবী বা রেখা দিদি তিনি দুটো ব্যাংক মিলে বছরের শেষে মোট সুদ পান 1280 টাকা। তাহলে প্রথম ব্যাংকে আমরা সুদ পেয়েছিলাম 12x বাই 100 টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে এখন সুদ পেলাম 1,40,000 বিয়োগ 14x বাই 100 টাকা। তাহলে আমরা এখন অনায়াসে বলতে পারি যে এই 12x বাই 100 যোগ 1,40,000 বিয়োগ 14x বাই 100, এই দুটোর যোগফলই তো হচ্ছে 1280। এবার আমরা ইকুয়েশনটা করব, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি ইকুয়েশন ই কিউ ইউ এ টি আই ও
এন ইকুয়েশন। আচ্ছা তোমরা এই জায়গায় চাইলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো শর্তানুসারে? দেখো আমরা প্রথম ব্যাংকের সুদ পেয়েছিলাম 12x বাই 100, তাই তো? এটার সাথে কার যোগ করবো না দ্বিতীয় ব্যাংকের সুদ। দ্বিতীয় ব্যাংকের সুদ কত ছিল 1,40,000 বিয়োগ 14x বাই 100, তাই তো? এই দুটো যোগফলই তো আমার 1280 টাকা। তাহলে আমরা এখানে লিখে নিলাম 1280। এইবার পরের লাইনে দেখো, বা দিলাম, একটা লম্বা দাগ দিলাম। এবার দেখো এখানে 100 আছে, এখানে 100 আছে, এদের লসাগু করলাম। আচ্ছা এদের লসাগুটা আমি এই পাশটাতে করলাম, 100 আর 100। দেখো যখন দুটো সংখ্যা সেম আছে তখন আমি অনায়াসে 100ই করতে পারি। 100 একটা 100, 100 একটা 100। তো দেখো 100 একটা 100, 100 একটা 100। তাহলে আমার এলসিএম বা লসাগু কত হচ্ছে না 100। তো এখানে 100 লিখলাম। এই 100 দিয়ে যখন আমি এই 100 কে ভাগ করব, অর্থাৎ আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তবে সবসময় এর ভাগফলটা হবে 1। তাহলে 100 দিয়ে 100 কে ভাগ করলে ভাগফল হবে 1। এই 1 দিয়ে যদি আমরা 12x গুণ করি কত হবে 12x, প্লাস ছিল প্লাস বসিয়ে দিলাম। এবার দেখো এই 100 দিয়ে এই 100 কে ভাগ করলে তো সেই ভাগফল একই হবে। এই 1 দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে এই পুরোটাই আমার এখানে বসে যাচ্ছে, তাহলে বসিয়ে দিলাম 1,40,000 বিয়োগ 14x সমান সমান 1280। আচ্ছা 1280 তলায় কিছু না মানে আমি 1 লিখতে পারি, কারণ 1280 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 1280 হয়। পরের লাইনে দেখো, বা এখানে আছে 12x, এখানে আছে -14x। আচ্ছা 12x আর -14x যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত হবে? দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এর আগে কিছু নেই মানে মাইনাস আছে। তো আমরা জানি যে বীজগণিতের নিয়ম মেনে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। এখানে বড় সংখ্যার চিহ্ন আছে মাইনাস, তাহলে আমরা প্রথমেই দেবো মাইনাস। এবং কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হচ্ছে, তাহলে 14x থেকে 12x বাদ দেবো। 14x থেকে 12x মানে 14টা x থেকে যদি আমরা 12টা x বাদ দিই তাহলে অনায়াসে বলতে পারি আমরা দুটো x পড়ে থাকে। তাহলে আমরা লিখে দিলাম -2x। এবার এখানে কি পড়ে আছে প্লাস 1,40,000, 1,40,000। নিচে কত পড়ে আছে 100, এদিকে কত পড়ে আছে 1280 বাই 1। এবার আমরা কি করব, এবার আমরা বজ্র গুণ করব বা কোণাকুণি গুণ করব। মানে এই 1 দিয়ে এই যে বাম দিকের যে লব আছে অর্থাৎ -2x প্লাস 1,40,000 এটাকে গুণ করব, এবং এই 100 দিয়ে অর্থাৎ বাম দিকের যে হর আছে এবং ডান দিকের যে লব আছে অর্থাৎ 1280 এটাকে আমরা গুণ করব। তাহলে চলো গুণটা করে নিই। বা এখানে হচ্ছে -2x, এটাকে 1 দিয়ে গুণ করছি। আচ্ছা 1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যাটা হয়, আমরা সেটা লিখে দিচ্ছি 1,40,000। এখানে আছে 1280, 1280 কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে 1280। যদি 1280 কে 1 দিয়ে গুণ করি তাহলে 1280 হয়, আর এই দুটো শূন্য বসে যাবে। তার মানে আমরা বলতে পারি এটা হবে 1,28,000। পরের লাইনে দেখো, বা -2x সমান সমান এখানে আছে কত 1,28,000, আর এদিকে আছে দেখো প্লাস 1,40,000। এই প্লাস 1,40,000টা যদি এর জায়গা পরিবর্তন করে অর্থাৎ বাম দিক থেকে সমান সমানে ডান দিকে নিয়ে যায় তাহলে এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি হবে না -1,40,000। এবার দেখো, বা -2x সমান সমান এটা আমরা এখন যোগ বিয়োগ করব। দেখো এখানে কিছু নেই মানে যোগ আছে আর এখানে বিয়োগ আছে, তাহলে আমরা বলতে পারি প্লাসে মাইনাসে মাইনাস। এবার বড় সংখ্যা কোনটা? দেখো এই তিনটে সংখ্যা, তিনটে শূন্য আমি হাতে রাখলাম, এদিকের এই তিনটে শূন্য আমি হাতে রাখলাম, তাহলে দেখো এখানে পড়ে থাকছে 128, এখানে থাকছে 140। তাহলে অনায়াসে বলতে পারি এইটা বড়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বড় সংখ্যার চিহ্ন অনুযায়ী হবে মাইনাস, এবং আমরা বিয়োগ করব। এবার আমরা বিয়োগটা কিভাবে করব, এখানে দেখো 1,40,000 আর এদিকে হচ্ছে 128, তিনটে শূন্য। আর আমরা বলতে পারি এই তিনটে শূন্য থেকে তিনটে শূন্য বাদ দিলাম আর তিনটে শূন্যই নামবে। এবার দেখো এখানে আছে শূন্য, এখানে আছে 8, শূন্য থেকে 8 বাদ দিলে মানে হচ্ছে 10 ধরে নেবো। 10 থেকে 8 বাদ দিলে হচ্ছে 2, হচ্ছে 2টা হবে 3, 3 থেকে 4 মানে 1, তাহলে হচ্ছে 12,000। আর একে একে মিলে গেলে শূন্য, তাহলে আমার আলটিমেট দাঁড়াচ্ছে কত 12,000। তাহলে আমরা এখানে লিখবো -12,000। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস আমার কেটে গেল। পরের লাইনে x এর কি ভ্যালু থাকছে, x এর ভ্যালু থাকছে 12,000 বাই 2।
12,000কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 দিয়ে যদি কেটে দিই তাহলে এটা হবে 6। 6 এখানে 3টে শূন্য পড়ে আছে তাহলে 6,000। তাহলে আমরা এখানে লিখে দিলাম অতএব x এর মান 6,000। এবার একটা কথা বলি, আমরা যখন অঙ্ক শুরু করেছিলাম তখন আমরা প্রথমে লিখেছিলাম যে ধরি রেখা দিদি তিনি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা। দেখো এখানে x এর মান বেরিয়েছে 6,000, তাহলে আমরা বলতে পারি রেখা দিদি প্রথম ব্যাংকে জমা রেখেছেন 6,000 টাকা। কিন্তু রেখা দিদির মোট টাকা ছিল 10,000, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রেখেছেন? দ্বিতীয় ব্যাংকে প্রথম ব্যাংকে যদি 6,000 রাখেন দ্বিতীয় ব্যাংকে কত রাখবেন? 10,000 বিয়োগ 6,000 অর্থাৎ 4,000 টাকা। তাহলে আমরা সেটা উত্তরে লিখে নিই। উত্তর রেখা দিদি প্রথম ব্যাংকে রাখেন 6,000 টাকা ও দ্বিতীয় ব্যাংকে রাখেন কত রাখেন? মোট টাকা 10,000 আর 6,000 টাকা তো প্রথম ব্যাংকে রেখেছেন, তো 10,000 বিয়োগ 6,000 সমান সমান 4,000 টাকা। এবার আমরা করব 18 দাগের অঙ্কটা। তাহলে চলো দেখে নিই অঙ্কটাতে কি বলেছে। অঙ্কটাতে বলেছে কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। একটা ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, মানে কোনো ব্যক্তি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখে তাহলে বছরের শেষে সেই ব্যক্তি ফেরত পাবে 105 টাকা। এইবার কথাটা হচ্ছে দীপুবাবুর কাছে 15,000 টাকা আছে। দীপুবাবু ওই ব্যাংকে 15,000 টাকা জমা রাখলেন, কিন্তু জমা রাখার 3 মাস পরে তার টাকার প্রয়োজন হয়, তাই তিনি 3,000 টাকা তুলে নেন। তাহলে 15,000 টাকা থেকে যদি 3,000 টাকা তুলে নেন তাহলে তার এখন আসলের পরিমাণ হচ্ছে 12,000 টাকা, তাই তো? তাহলে এই 12,000 টাকাটা আবার ব্যাংকে জমা থাকে, কিন্তু এই 12,000 টাকাটাও 3 মাস পর যেতে না যেতে তিনি আরো 8,000 টাকা আবার জমা করেন। তাহলে এই 8,000 টাকা যখন জমা করছেন তখন তার মোট টাকা হচ্ছে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা ক মাস পর জমা রাখছেন? দেখো প্রথমে 3 মাস পর তিনি টাকা তুলছেন, আবার তারপরে 3 মাসে কোনো টাকা জমা করেননি, এবং এই 3 মাসের মাথায় গিয়ে তিনি আরো 8,000 টাকা জমা করেন, মানে মোট 6 মাস শেষে অর্থাৎ বাকি 6 মাস থাকতে তিনি 20,000 টাকা রাখেন। এবং বছরের শেষে দীপুবাবু ওই ব্যাংক থেকে সুদে আসলে কত টাকা পাবেন সেটাই আমাকে প্রশ্নে চেয়েছে। আচ্ছা, অঙ্কটাকে আমরা 3টে পার্টে করব, মানে 3টে ক্ষেপে আমরা সুদটাকে বের করব। তাহলে লিখলাম প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমার আসল কত? আসল হচ্ছে পি, যার ভ্যালু হচ্ছে 15,000 টাকা। তারপরে সময় কত? সময় হচ্ছে টি, যার ভ্যালু হচ্ছে 3 মাস। আচ্ছা, এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, আমরা তো এই সুদের অঙ্কগুলো প্রত্যেকটা বছরে করছি, তাহলে এখানে তো দেখো 3 মাস, আমরা এই 3 মাসটাকে বছরে কনভার্ট করব। 3 মাসটাকে কিভাবে বছরে কনভার্ট করব? দেখো আমরা জানি কিন্তু 12 মাসে 1 বছর। দেখো এখানটায় পড়াচ্ছি, আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ, 12 মাসে 12 মাস সমান সমান 1 বছর, তাই তো? তাহলে আমরা 1 মাস সমান সমান কত বছর? 1 মাস সমান সমান নিশ্চয়ই 1/12 বছর, তাই তো? তাহলে 3 মাস সমান সমান কত বছর হবে? 3 মাস সমান সমান 1/12 গুণ 3 বছর, মানে 3/12 বছর। তাহলে আমরা এখানে যে 3 মাস আছে এই 3 মাসটাকে আমরা এটা এইভাবে লিখতে পারি না? 3/12 বছর। এবার আমরা কি লিখব? সুদের হার।
সুদের হার, সুদের হারটা আমরা আর দিয়ে ডিনোট করি, যার ভ্যালু বলেছে আমার 5% হলো। নেক্সট কি আছে, মোট সুদ, যেটা আমরা বের করব, মোট সুদ, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করছি। এর ভ্যালুটা কত আমরা জানি না, বের করব, আমরা লিখে নিলাম জিজ্ঞাসা চিহ্ন। এবার কি লিখবো, আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি, আচ্ছা আমরা নিচে লিখলাম, হ্যাঁ আমরা জানি আই ইকুয়াল টু পি গুণ আর গুণ টি বাই 100। আচ্ছা আই এর মানটা তো আমরা বের করবো, তাহলে আই এর জায়গায় আই থাক, সমান পি, পি এর জায়গায় আছে দেখো 15,000, 15,000 গুণ আর এর জায়গায় আছে দেখো 5%, মানে 5, দেখো টি এর জায়গায় আছে 3/12, মানে উপরে 3 আর হবে নিচে 12, এবং নিচে আছে 100, 100 বসিলাম, এই 100 আর 12 গুণ আকারে আছে। এবার আমরা কি করবো না, কাটাকুটি করবো। কিভাবে দেখো, এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, কেটে গেল। এখানে আছে 3, 3 দিয়ে 12 কাটলে হবে 4, দেখো 4 একটা জোড় সংখ্যা, এখানে লাস্টে আছে শূন্য, মানে জোড় সংখ্যা, কাটাকুটি যাবে। 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলাম, এটা 75, 75 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, আর কাটাকুটি যাবে না কারণ নিচে আছে 2, অর্থাৎ জোড় সংখ্যা। তাহলে 75 কে আমরা 5 দিয়ে গুণ করব, 75 কে 5 দিয়ে গুণ করে দেখবে সম্ভবত 375 হয়, দেখে নি একবার। 5 5 25 5 হাতে 2, 5 হাতে 35, 34 37, 375। তাহলে আই এর ভ্যালু কত হবে, 375/2। 375/2 মানে কত, দেখো 3 কে যদি 2 দিয়ে ভাগ করি, আচ্ছা এখানে দেখিয়ে দিই, 375/2, 2 1 কে 2, 3 থেকে 2 বাদ দিলে 1 17, মানে 8 দুগুণে 16, 1 15, মানে 7 দুগুণে 14, 1 দশমিক একটা শূন্য হবে 10, মানে হচ্ছে 5, 5 দুগুণে 10, তাহলে আমরা বলতে পারি 187 টাকা 50 পয়সা। তাহলে এখানে লিখে দিলাম 187.50, এখানে হবে বা, এখানে হবে বা, লাস্টে আই ইন্টারেস্ট কত বেরোলো, ইন্টারেস্ট মানে 375/2, আর 375/2 মানে 187.50, আমরা লিখতে পারি 187.50। তাহলে প্রথম ক্ষেত্রে বা প্রথম 3 মাসে আমার সুদের পরিমাণ বেড়েছে 187 টাকা 50 পয়সা। এবার আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে, আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আমার আসল কত, আমরা লিখে নিই আগে আসল কি। দেখো দেখো আমাকে বইয়ে বলেছে দীপু বাবু ওই ব্যাংকে 15,000 টাকা জমা রাখেন এবং 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নেন। তাহলে নিশ্চয়ই 3,000 টাকা যদি তুলে নেন তাহলে আমার টাকাটা কমে যাচ্ছে, কতটা কমছে এবং কতটা হচ্ছে বিয়োগ করে দেখে নি। দেখো 15,000 ছিল, তিনি 3,000 টাকা তুলে নেন, তাহলে এখন তার কত হচ্ছে 12,000 টাকা। সময় কত বছর, সময়টি, আচ্ছা এটাও বলেছে তিনি 3 মাসের জন্য জমা রাখেন, তাহলে আমি এখানে লিখে দেবো 3 মাস। আচ্ছা 3 মাস মানে আমরা আগে বের করেছি, মানে প্রথম পার্টে আমরা বের করেছি যে 3 মাস মানে 3/12 বছর, তাহলে সেটাকে আর ভেঙে দেখালাম না। এবার কি আছে, সুদের হার, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। এটা কত পার্সেন্ট, সুদের হারটা ফিক্সড আছে 5%। এবার কি বের করবো, মোট সুদ, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করছি, এটা আমরা জানি না, বের করব, আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার লিখলাম আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি, আই ইকুয়াল টু পি গুণ আর গুণ টি বাই 100। তাহলে পরের লাইনে বা আই ইকুয়াল টু পি এর মান কত, আমার আছে 12,000, আর এর মান কত আছে 5%, মানে 5, টি এর মান কত, তো টি এর মান আছে 3/12, তাহলে উপরে 3 নিচে 12, এখানে 100 আছে,
100টা আমার বসে গেল। তাহলে দেখো এই দুটো শূন্য আমার কেটে গেল। 12 দিয়ে যদি আমরা 120 কে ভাগ করি মানে কত হবে? 12 কে 12 এখানে 10। তাহলে আমরা বলতে পারি পরের লাইনে যে আই বা ইন্টারেস্ট কত হবে? 3 5 15, 15 আর 10 গুণ করলে কত হবে? 150। অতএব আই এর ভ্যালু 150। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার সুদের পরিমাণ কত বেরিয়েছে? 150 টাকা। আর প্রথম ক্ষেত্রে আমার সুদের পরিমাণ কত বেরিয়েছিল? 187 টাকা 50 পয়সা। এবার আমরা তৃতীয় ক্ষেত্রের সুদের পরিমাণটা বের করব। তৃতীয় ক্ষেত্রে আসল, যাকে আমরা পি দিয়ে ডিনোট করছি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমার আসল কত ছিল? 12,000। এবং আমাকে বইয়ে বলেছে তিনি আরো 8,000 টাকা জমা করেন। তাহলে যদি 8,000 টাকা জমা করেন তাহলে আসলটা কত হবে? 12,000 যোগ 8,000 টাকা। তার মানে কত? 12 আর 8 20, মানে 20,000 টাকা আসল। সময় কত? সময় হচ্ছে টি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে টাকাটা জমা ছিল 3 মাসের জন্য এবং দ্বিতীয় ক্ষেত্রে টাকাটা জমা ছিল 3 মাসের জন্য। তাহলে 3 মাস আমার 6 মাস হয়ে যাচ্ছে। কিন্তু দীপুবাবু টাকাটা কখন তুলবেন? না বছরের শেষে। তাহলে 6 মাস যখন হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতেই পারি যে আর 6 মাস টাকাটা খাটবে, মানে 1 বছর। 1 বছর মানে তো 12 মাস। 6 মাস যখন হয়ে গেছে তাহলে আর 6 মাসের জন্যই টাকাটা পড়ে আছে। তাহলে আমরা লিখব সময় টি ইকুয়াল টু 6 মাস। আচ্ছা, এই 6 মাস মানে কত বছর? দেখো, আমরা যখন 3 মাস করেছিলাম, 3 মাস মানে 3/12 বছর। তাহলে 6 মাস মানে কত হবে? 6/12 বছর। 6/12 বছর। তারপরে কি? সুদের হার। সুদের হার, যাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। এর ভ্যালুটা কত? সুদের হার হচ্ছে 5%। এবার কি আছে? মোট সুদ। মোট সুদ, যেটা আমরা জানি না, বের করব আই। এখানে জিজ্ঞাসা চিহ্ন। এবার লিখলাম আমরা জানি আমরা কি জানি না আই ইকুয়াল টু পি গুণ আর গুণ টি বাই 100, বা আই ইকুয়াল টু পি এর মান কত? 20,000। মানে পি হচ্ছে আসল, দেখো আসল হচ্ছে 20,000, 20,000। আর কত? 5%। 5। টি কত? না আমার টি হচ্ছে 6/12। উপরে হবে 6 আর নিচে হবে 12। নিচে আমার 100 আছে, তাহলে 100 গুণ হয়ে গেল। এবার আমরা কাটাকুটি করব। দেখো, এখানে যে দুটো শূন্য, এখানে যে দুটো শূন্য আমার কেটে গেল। এখানে হচ্ছে 6, 6 দিয়ে 12 কে কাটলে হবে 2, 2 দিয়ে 200 কে ভাগ করলে হবে 100। তাহলে বা আই সমান 100 আর এখানে পড়েছে 5, 5 100 মানে কত? 500। তাহলে বলতে পারি অতএব আই সমান 500। তাহলে তৃতীয় ক্ষেত্রে আমার সুদের পরিমাণ বের হলো 500। এবার অঙ্কটা তোমার প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ কত বেরিয়েছিল? 187 টাকা 50 পয়সা। দ্বিতীয় ক্ষেত্রে আমার সুদের পরিমাণটা কত বেরিয়েছিল? না 150 টাকা। এবং তৃতীয় ক্ষেত্রে আমার সুদের পরিমাণটা কত বেরোচ্ছে? না 500 টাকা। তাহলে এই এক বছরে তিনটে ক্ষেপে এই তিনটে সুদ পাচ্ছে। আর আসল লাস্টে কত টাকা জমা ছিল? 20,000 টাকা। তাহলে সেই 20,000 টাকাটা দীপুবাবু ফেরত পাবে। তাহলে তিনি বছরের শেষে মোট কত টাকা ফেরত পাবেন? চলো দেখি। দেখো, দীপুবাবু দীপুবাবু বছরের শেষে টাকা পাবেন মোট। আচ্ছা, এখানে দেখো, তার আসল হচ্ছে তো 20,000 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে তিনি সুদ পেয়েছেন 187.50 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত পেয়েছেন? না 150 টাকা পেয়েছিলেন। তৃতীয় ক্ষেত্রে সুদ কত পাচ্ছেন? না 500 টাকা। যেখানে দশমিক দুটো শূন্য নিয়ে এবার যোগ করে দেখো কত টাকা পাচ্ছেন।
শূন্য শূন্য শূন্য, এখানে পড়ে থাকছে 5 দশমিক, দেখো 7 নামছে। আচ্ছা এখানে 8 আর 5 13, 3 হাতের 1, 5 আর 1 6, একে 7 আর 1 8, এখানে 0 এখানে 2। মানে দীপুবাবু বছরের শেষে গিয়ে পাচ্ছেন 20,837.50 টাকা। তাহলে দীপুবাবু বছরের শেষে টাকা পাবেন মোট 20,837.50 টাকা।